এটি হলো ফারাক্কার ব্রিজ। এই ব্রিজটি পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা নদীর উপর বিস্তৃত। ব্রিজটির দৈর্ঘ্য 2.2 কিলোমিটার এবং এখানে 109টি গেট আছে, যে গেটগুলি খুলে দেওয়ার ফলে বাংলাদেশে ব্যাপক বন্যা দেখা দেয়। আসুন একে একে নদীগুলি সম্পর্কে পরিচিত হয়ে নিই। গঙ্গা নদী উত্তরাখণ্ডের গোমুখগুহা থেকে উৎপত্তি লাভ করে প্রায় 2500 কিলোমিটার বিস্তৃতি লাভ করেছে, যা 4টে রাজ্যকে অতিক্রম করে পশ্চিমবঙ্গের ফারাক্কায় এসে দুটি প্রধান নদীতে বিভক্ত হয়েছে। এটি হলো তার একটি। এই নদীটি কাটোয়া হয়ে বর্ধমানে প্রবেশ করেছে, তারপর কলকাতা হয়ে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পাতিত হয়েছে এবং দ্বিতীয় শাখাটি বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মা ও যমুনা নাম নিয়ে সেটিও বঙ্গোপসাগরেই পাতিত হয়েছে। একবার টোটাল ওভারভিউটা দেখে নিন। তবে মনে রাখতে হবে, এখানে অনেকেই ভ্রমণ করতে এসে কোনো কিছু দেখতে না পেয়েই বাড়ি ফিরে গেছেন। তার কারণ তিনারা জানেন না যে এই ফারাক্কায় কোথায় কি আছে, আর এখানে না জেনে আসলে সত্যি সমস্ত স্পটগুলো দেখা এক কথায় অসম্ভব। যাই হোক, তোমাদের বলে রাখি, এখানে মোট 5টি গেট আছে, সেগুলির পরিচয় আমি একে একে দেব। তার আগে বলে রাখি, ওই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ ওটাই হলো ফারাক্কার মেন ব্রিজ, আর এটা হলো একটা সাইড ব্রিজ। এই ব্রিজটা দিয়ে হুগলি নদী প্রবাহিত হয়েছে, আর ওই ব্রিজটা দিয়ে যমুনা ও পদ্মা নদী প্রবাহিত হয়েছে, যেটি বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পাতিত হয়েছে। একবার এই দিকটাকে লক্ষ্য করে নিন। সত্যিই এই ওভারভিউটা খুব দারুণ, আর এখানকার পরিবেশ একেবারে মনোমুগ্ধ, খুবই ভালো। যাই হোক, ব্রিজটাকে একবার লক্ষ্য করুন। এই ব্রিজের উপরে রেলপথ ও সড়কপথ দুটোই আছে, আর সড়কপথের ব্যবস্থা খুবই ভালো। তোমরা অনায়াসে মোটর বাইক বা গাড়িতে আসতে পারো। এইখানে একবার জলটাকে লক্ষ্য করো, প্রচণ্ড গতিতে এখানে জল প্রবাহিত হচ্ছে, আর নিচের টারবাইন ফিট করা আছে যেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা এখন গেট নাম্বার 2-এ পৌঁছে গেছি। আমরা অবশ্য 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করেছি। ওখান থেকে আসার পর আমরা চলে এলাম 2 নাম্বার গেট। এখানে আমরা একটু ঘাটে দাঁড়াবো এবং বিশ্রাম করব। এটা হলো রামপুর ঘাট। রামপুর ঘাট অনেক জায়গায় থাকতে পারে, এটা ফারাক্কার রামপুর ঘাট। আর এখানে দেখতেই পাচ্ছ একটা জাহাজ নোঙর করা আছে। তার আগে রোদে মুখ জ্বলে যাচ্ছে, আমরা একটু মুখটা পরিষ্কার করে নিই, জলে ধৌতকরণ করে নিই। সূর্যের তাপে সত্যিই মুখটা তো জ্বলে গেছেই, আর নদীটাকে লক্ষ্য করো, জল একদম ঘোলা, কারণ বর্ষার সময় অনেক প্লাবিত হয়ে কাদামাটি চলে এসছে। আর এই জায়গাটাকে একবার লক্ষ্য করুন, এটা হলো পিকনিক স্পট। এখানে তোমরা অনায়াসে পিকনিক করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এখানেই উনান করা হয়েছিল। এখানে কাঠের কোনো অভাব নেই, শুকনো কাঠ অনেক আছে, সেগুলো দিয়ে উনান করে তোমরা রান্না বান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার গ্যাস আনলেও কোনো অসুবিধা নেই। এখানকার বেশ ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে। সুন্দর, ও সেই লেভেলের নাই তো, সেটা দারুণ লাগবে। এদিকটায় আর এদিকটায় আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তবে হ্যাঁ, বলে রাখি, তোমরা অবশ্যই পিকনিকের সময় ত্রিপল জাতীয় কিছু নিয়ে আসবে, কারণ এই জায়গাটা স্যাঁতসেঁতে অর্থাৎ ভিজে টাইপের। ত্রিপল জাতীয় কিছু না থাকলে তোমাদের বসতে অসুবিধা হবে। তো যাই হোক, অবশ্যই মনে করে ত্রিপল নিয়ে আসবে। আর এইভাবে নদীর যে জলের উপর অনেক গাছ আছে, যেগুলোয় তোমরা অনায়াসে চড়তে পারবে, অনেক আনন্দ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমার পায়ে একটু ব্যথা আছে, তাই আমি বেশি দূর যাব না। আর অনেকেই ভয় দেখাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ ইলিশ র্যাঙ্কিং স্টেশন, অর্থাৎ এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইলিশ মাছের চারাপোনাকে সংরক্ষণ করা হয়। এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এখানে ম্যাশিং বসানো আছে। ম্যাশিংয়ের প্রচণ্ড আওয়াজ, ভিডিও করার জন্য আমরা আওয়াজটাকে কমিয়ে দিয়েছি। তো যাই হোক, একবার খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে কি কি আছে। এইগুলো ব্যারেল জাতীয় কিছু জল দিয়ে এখানে মেশিন ফিট করা আছে। আর ওই যে ওইগুলো দেখতে পাচ্ছ দূরে, ওইগুলোতে ডিম ফুটিয়ে চারাপোনা তৈরি করা হচ্ছে। চলো দেখে আসি। এই যে পাকে পাকে ঘিরা নেট দিয়ে। তো যাই হোক,
এখানে জেলেরা জালগুলো পরিষ্কার করছে। সকালবেলায় মাছগুলো ধরে বাজারের দিকে এরা চালান করে দিয়েছে, তাই মাছ দেখতে পেলাম না। তবে এখানে একটা সতর্কবাণী আছে, এই যে এখানে ইলিশ মাছ ধরা যাবে না, ইলিশ মাছকে সংরক্ষণ করতে হবে। আর আপনজন হোটেল, এই হোটেলে তোমরা আসলেও আসতে পারো, খাবার মোটামুটি। আর এইখানে আমরা আছি, এখন সরাসরি প্রবেশ করব এই জঙ্গলটাতে। তবে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, এই জঙ্গলে প্রবেশ করতে হলে নিজের দায়িত্বে প্রবেশ করতে হবে, কারণ এখানে অনেক প্রাণীরা আছে যারা তোমাকে আক্রমণ করে দিতে পারে। তো যাই হোক, ওটা নেক্সট ভিডিওয় দেব। আগে আমরা চলে আসি আয়রন ব্রিজে। এটা হলো হুগলি নদীর উপর আয়রন ব্রিজ। এটা কিন্তু কলকাতার আয়রন ব্রিজটা নয়, যেটা রবীন্দ্র সেতু সেটা নয়, কিন্তু এটা বহরমপুর পার হয়ে যে ব্রিজটা সেটা। তো যাই হোক, এই ব্রিজটার ওভারভিউটাও যথেষ্ট পরিমাণ ভালো। আমরা এখানে কিছু ফটোশ্যুট করব, তারপর আবার এখান থেকে রওনা দেব। আর নদীটা দেখেছো জলটা কতটা ঘোলা, কারণ বুঝতেই পারছো এখন বর্ষার সময় পার ভেঙে যে কাদামাটি এসেছে তার জন্যই ঘোলাটা দেখাচ্ছে। তো আর একটা কথা বলে রাখি, তোমরা এখানে মোটর বাইক বা গাড়িতে যে কোনো কিছুতেই আসতে পারো। একবার দেখে নাও পরিবেশটা কত ভালো, রাস্তাঘাট সত্যিই খুবই ভালো, রাস্তায় কোনো ভাঙাচোরা নেই, কোনো কিছু নেই। তোমরা এখানে অনায়াসে 100 আপ স্পিডে রান করতে পারো, কোনো অসুবিধা নেই। একবার দেখে নাও, আমরা দুজন আছি, আমিও আমার ভাগ্নে ভয় পাচ্ছে তাই, নাহলে আমি এখানে 110 115 স্পিডে রান করতাম। যাই হোক, আমি 90 আপ রান করছি, কোনো অসুবিধা নেই। রাস্তা সত্যিই খুবই ভালো, আর ওভারভিউটাও ভালো, চারিদিকে লেক, চারিদিকে জল, সত্যিই খুবই ভালো লাগছে। আর অবশ্যই আমি বলবো তোমরা যদি পারো মোটর বাইকে আসো, বেশি আনন্দ উপভোগ করতে পারবে। 4 চাকা বা ট্রেনে বা বাসে যাতেই আসো এতটা আনন্দ উপভোগ করতে পারবে না যতটা বাইকে পারবে, কারণ বাইক নিয়ে আসলে তুমি অবশ্যই অলি গলি এঘাট ওঘাট বা বিভিন্ন ব্রিজে বা যে কোনো জায়গায় তুমি যেতে পারবে। তো বেশ, আজ এ পর্যন্তই।